শান্তিনিকেতন কলকাতা থেকে প্রথম বেরিয়ে পড়বার এবং রেলগাড়িতে চড়বার সুযোগ হয় বছর 12 বয়সে। সেই প্রথম যাত্রার প্রথম গন্তব্যস্থল ছিল বোলপুর। 1873 সালে রবীন্দ্রনাথের আত্মজীবনীতে উল্লেখ পাই, আমরা শহরের ছেলে, কোনো কালে ধানের ক্ষেত দেখি নাই, এবং রাখাল বালকের কথা বইয়ে পড়িয়া তাহাদিগকে খুব মনোহর করিয়া কল্পনার পটে আঁকিয়াছিলাম। ব্যাকুল হইয়া চারিদিকে চাহিলাম, হায় রে মরুপ্রান্তর মধ্যে কোথায় ধানের ক্ষেত। রাখাল বালক হয়তোবা মাঠের কোথাও ছিল, কিন্তু তাহাদিগকে বিশেষ করিয়া রাখাল বলিয়া চিনিবার কোনো উপায় ছিল না। এই ছিল বোলপুরের চিত্র। তখন বহুশ্রুত ছাতিম গাছ বা সপ্তপর্ণী ব্যতীত আর কোনো গাছ ছিল না। পরবর্তীকালে শান্তিনিকেতনের শ্যামল রূপ দেখে কারোর পক্ষেই সেই শুষ্কতা কল্পনা করাও অসম্ভব। কলকাতা থেকে রেলপথে প্রায় 150 কিলোমিটার দূরে আজ একটি বিশ্ববিশ্রুত জায়গার নাম শান্তিনিকেতন। দেশ বিদেশের কত লোকের নিত্য আনাগোনা। 1863 সালের 1 মার্চ রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহ প্রমুখের কাছ থেকে বোলপুরের পাশে ভুবনডাঙ্গা গ্রামের বাঁধ সংলগ্ন 10 বিঘা জমি বার্ষিক 5 টাকা খাজনার মৌরসি সত্ত্ব গ্রহণ করেন দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ এই জমি কেনেন নিজের সাধনা করার জন্য। জনহীন দিগন্ত বিস্তৃত জায়গাটি মহর্ষি দেবেন্দ্রনাথকে তীব্রভাবে আকর্ষণ করেছিল। দেবেন্দ্রনাথ সেই ছাতিম গাছ দুটিকেই তার সাধনার উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। মহর্ষি যে দুটি ছাতিম গাছের নিচে তার ধ্যানের আসন পেতেছিলেন, সেই স্থানটি ছাতিমতলা হিসেবে পরিচিত হয়। ছাতিমতলার পূর্ব দিকে মহর্ষি যে বাগান বাড়ি নির্মাণ করেছিলেন তার নাম হয় শান্তিনিকেতন গৃহ। শান্তিনিকেতন নামের বাড়িটির নাম থেকেই সমগ্র অঞ্চলটির নাম হয়ে উঠল শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন 1888 সালে মহর্ষি একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে দান করে দিলেন। শিলাইদহে পদ্মা তীরে সাহিত্য চর্চায় নিমগ্ন রবীন্দ্রনাথ হঠাৎ মনের মধ্যে এক তাগিদ অনুভব করলেন। পিতাকে গিয়ে জানালেন, শান্তিনিকেতন এখন প্রায় শূন্য অবস্থায়, সেখানে যদি একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করতে পারি তাহলে তাকে সার্থকতা দেওয়া হয়। দেবেন্দ্রনাথ অত্যন্ত খুশি হলেন এই প্রস্তাবে। 25 জুলাই 1901 একটি পত্রে রবীন্দ্রনাথ লেখেন, একটি নির্জনে অধ্যাপনের ব্যবস্থা করিবার চেষ্টায় আছি। 1901 ডিসেম্বর মাসে ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 5টি ছাত্র ও 5 জন শিক্ষক নিয়ে। শিক্ষক ছিলেন ব্রহ্মবান্ধব, রেবাচাঁদ, জগদানন্দ রায়, শিবধন বিদ্যার্ণব ও লরেন্স। এই শান্ত জনবিরল শাল বাগানে অল্প কয়েকটি ছেলে নিয়ে বিদ্যালয়ের কাজ আরম্ভ করেছিল। আমার পড়বার জায়গা ছিল প্রাচীন জাম গাছের তলায়। ছেলেদের কাছে বেতন নেওয়া হতো না। শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে রবীন্দ্রনাথের কাছে যথেষ্ট অর্থ ছিল না, তাই তিনি পুরীর বাড়িটি বিক্রি করে দেন। মৃণালিনী দেবী স্বামীর এই প্রকল্পকে রূপায়িত করার জন্য তার সমস্ত গহনা দান করে দেন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের পুরো অর্থ শান্তিনিকেতনের কাজে ব্যবহার করেন। বিশ্বভারতীর আর্থিক সংগতি বৃদ্ধির জন্য রবীন্দ্রনাথ 1922 খ্রিস্টাব্দ অবধি সমস্ত গ্রন্থের স্বত্ব বিশ্বভারতীকে দান করেন। গান্ধীজি নিজে বিশ্বভারতীর জন্য প্রচুর অর্থ সংগ্রহ করে দিয়েছেন। এখানে একদিন আমরা কোনো একটি বিশেষ প্রতিষ্ঠানের পত্তন করেছিলাম। আমাদের আনন্দ হচ্ছে এই যে এইখানে পরম ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছার মিলন হওয়ার চেষ্টা জেগেছে। সেই মিলন সাধনের তপভূমি প্রস্তুত। 1902 সালে ব্রহ্মবান্ধব রেবাচাঁদ কার্য ত্যাগ করিলে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় হেডমাস্টার নিযুক্ত হন এবং ছাত্রদের বেতনের ব্যবস্থা হয়। 1903 সালে জানুয়ারি মাসে সতীশচন্দ্র রায় নামে এক শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি আশ্রমের আদর্শের একটি জীবন্ত প্রতিমূর্তি। তার পরের পর্বে এসেছেন বিজ্ঞান সাধক শ্রী জগদানন্দ রায়। যদিও এই কার্যে আয়ের
পরিমাণ অল্প ছিল, তবু আনন্দের পরিমাণ ছিল তার পক্ষে প্রচুর। শিক্ষাদান কর্মটিতে তার ছিল অকৃত্রিম তৃপ্তি। সতীশের বন্ধু অজিত কুমার চক্রবর্তী যথার্থ শিক্ষকের পদে উচ্চ স্থান অধিকার করেছিলেন। তার বিদ্যা ছিল ইংরেজি সাহিত্য ও দর্শনে বহু ব্যাপ্ত। আমাদের আশ্রম নির্মাণ কার্যে ইনি একজন নিপুণ স্থপতি ছিলেন, তাতে সন্দেহ নেই। মাঝখানে অতি অল্প সময়ের জন্য এসেছিলেন আমার এক আত্মোৎসর্গপরায়ণ বন্ধু মোহিতচন্দ্র সেন। তিনি বিশ্ববিদ্যালয়ে উচ্চ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তার পূর্বেই আমার বন্ধুবর মোহিত সেন এই বিদ্যালয়ের বিবরণ পেয়ে আকৃষ্ট হন। আমাদের আদর্শ তার মনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, এখানে এসে কাজ করতে পারলে ধন্য হতাম। এবার পরীক্ষায় যা কিছু অর্জন করেছি তার থেকে কিছু দেব এই ইচ্ছা। এই বলে তিনি 1000 টাকার একটি নোট আমাকে দেন। তখন এবং তার পরবর্তী সময়ে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই কাজে অর্থ সাহায্য করেছিলেন। তাদের মধ্যে ত্রিপুরার রাজা, আওয়াগড়ের রাজা, হায়দ্রাবাদের নিজাম এদের মধ্যে উল্লেখযোগ্য। যেসব অভারতীয় শান্তিনিকেতন গড়ে তোলার কাজে অকুণ্ঠ সাহায্য করেছেন, সমস্ত ভারতবাসী তাদের কাছে ঋণী। উইলিয়াম পিয়ারসন মৃত্যুকালে তার শেষ সঞ্চয়টুকু শান্তিনিকেতনে দিয়ে যান। পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল গড়ে তুলতে সেই অর্থ ব্যবহৃত হয়। দীনবন্ধু অ্যান্ড্রুজ তার সমস্ত সঙ্গতি ছাড়াও শান্তিনিকেতনের জন্য দেশ বিদেশ থেকে বহু অর্থ সংগ্রহ করে দিয়েছিলেন। শান্তিনিকেতনের জন্য তিনি তার সমস্ত জীবনেই সমর্পণ করেছিলেন বলা চলে। শ্রীনিকেতনের কাজ সম্ভব হয়েছিল লিওনার্ড এলমহর্স্টের স্ত্রী ডরোথির বিপুল ও দীর্ঘকাল ব্যাপী দানে। মাদাম দিনা নামে এক ফরাসি মহিলা বিশ্বভারতীতে বিদ্যুৎ সরবরাহের জন্য অর্থদান করেছিলেন। 1917 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ছাপাখানার যন্ত্রটি আমেরিকা থেকে এসেছিল। এটি লিঙ্কন শহরের উপহার। এদের অনেক পরে আশ্রমের সাধন ক্ষেত্রে দেখা দিলেন নন্দলাল। ছোট বড় সমস্ত ছাত্রের সঙ্গে তার প্রতিভা সম্পন্ন আর্টিস্টের একাত্মতা অতি আশ্চর্য। তার আত্মদান কেবলমাত্র শিক্ষকতায় নয়, সর্বপ্রকার বাদান্যতায়। ছাত্রদের রোগে শোকে অভাবে তিনি অকৃত্রিম বন্ধু। তাকে যারা শিল্প শিক্ষা উপলক্ষে কাছে পেয়েছেন তারা ধন্য হয়েছে। প্রথমে আমি শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপন করে এই উদ্দেশ্যে ছেলেদের এখানে এনেছিলুম যে বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে আমি এদের মুক্তি দেব। কিন্তু ক্রমশ আমার মনে হলো যে মানুষে মানুষে যে ভীষণ ব্যবধান আছে তাকে অপসারিত করে মানুষকে সর্বমানবের বিরাট লোকে মুক্তি দিতে হবে। বিধুশেখর শাস্ত্রী মশাই তখন কাশীতে সংস্কৃত মাসিক পত্রের সম্পাদক ও সাহিত্য চর্চা করছিলেন। তিনি এখানে এসে জুটলেন। ধীরে ধীরে এখানকার কাজ আরম্ভ হলো। আমার মনে হলো যে দেশের শিক্ষা প্রণালীর ব্যাপকতা সাধন করতে হবে। তখন এমন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না যেখানে সর্বদেশের বিদ্যাকে গৌরবে স্থান দেওয়া হয়েছে। সব ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা পাসের জন্যই পাঠ্যবিধি হয়েছে। সেই শিক্ষা ব্যবস্থা সর্বসাধারণের দীনতায় পীড়িত। বিদ্যাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণের কোনো চেষ্টা নেই। তাই মনে হলো এখানে মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ের শাসনের বাইরে এমন প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে সর্ববিদ্যার মিলন ক্ষেত্র হবে। এই সাধনার ভার যখন যারা গ্রহণ করলেন, ধীরে ধীরে তারা এসে জুটলেন। এখানে যারা এসেছেন তারা একে সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন কিনা জানি না, কিন্তু তাদের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে আমি সমর্পণ করেছি। যারা উপদেষ্টা, পরামর্শদাতা বা অতিথি ভাবে এখানে আসেন তাদের জানিয়ে রাখি, আমাদের এই বিদ্যায়তনে ব্যবসায় বুদ্ধি নেই। এখানে সাধনার আসন পাতা রয়েছে। এখানকার আবহাওয়ার মধ্যেও আহ্বান আছে, আয়ন্তু সর্বতস্ব আহা। এই অনুভব দিয়ে ক্রমে ক্রমে শান্তিনিকেতনের এক ক্ষুদ্র ব্রহ্মচর্য আশ্রমটি বীজের অঙ্কুর রূপ থেকে মহীরুহ সমান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে শান্তিনিকেতনের
আবেদনে সাড়া দিয়ে ভারত সরকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করলেন। বিশ্বভারতীর দুটি অঙ্গ, শান্তিনিকেতন ও শ্রীনিকেতন, উভয় মিলেই বিশ্বভারতী। শান্তিনিকেতনের বিভিন্ন কাজের মধ্য দিয়েই কবির একটি ভাবনার প্রকাশ ঘটেছে, শ্রীনিকেতন আর একটির। অন্তরের প্রেরণার দুটি পথ তিনি প্রত্যক্ষ করেন, একটি গ্রামীণ অর্থনীতির পরিবর্তন এবং সর্বজনীন শিক্ষা। গ্রামীণ আর্থিক অবস্থার উন্নতির জন্য কৃষিকার্য ও কুটির শিল্পের উন্নতি সাধন, সেই ভাবনার বাস্তব রূপেই হল শ্রীনিকেতন। 1912 সালে রবীন্দ্রনাথ সুরুলের বাড়ি ও জমিদারদের কাছ থেকে ক্রয় করেন। 1914 সালে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়। সংলগ্ন জমিটিতে চাষ এবং গোপালন দিয়ে শুরু হলো। রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল পুত্র রথীন্দ্রনাথ শ্রীনিকেতনের দায়িত্বে থাকবেন এবং সুরুল কুঠিতে কৃষি গবেষণার কাজও করবেন। 1921 সালে রবীন্দ্রনাথের সঙ্গে আমেরিকায় মিস্টার লেনার্ড নাইট এলমহর্স্ট সাহেবের পরিচয় হয়। এলমহর্স্ট ছিলেন উচ্চশিক্ষিত আদর্শবাদী যুবক। রবীন্দ্রনাথের পল্লী সংগঠন চিন্তাধারায় তিনি গভীরভাবে আকৃষ্ট হন এবং কিছুদিনের মধ্যে শান্তিনিকেতনে চলেও আসেন। 1922 সালে 6 ফেব্রুয়ারি সুরুল কেন্দ্রের কাজ শুরু হয়। তখন নাম ছিল সুরুল ফার্ম। কাগজপত্রে পরিচয় ছিল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, শান্তিনিকেতন। 1921 সালের 22শে ডিসেম্বর বিশ্বভারতী সোসাইটি প্রতিষ্ঠা হয়। 1923 সালের 26শে ডিসেম্বর বিশ্বভারতী সোসাইটির বার্ষিক সভায় শ্রীনিকেতন নামটি প্রথম ব্যবহৃত হয়। শ্রীনিকেতন নামকরণের মধ্যে কবি যা বলতে চেয়েছেন তা হল, পল্লী জীবনের সর্বাঙ্গীন শ্রী ফিরিয়ে আনাই হলো এই কেন্দ্রের লক্ষ্য। গ্রাম বাংলার মানুষদের জীবন ও জীবিকার উন্নতির সঙ্গে সঙ্গে পল্লীর শ্রী ফিরে আসবে, এই চিন্তায় কবি তখন মগ্ন। ব্রতী বালক দল গড়ে উঠল। গ্রামের রাস্তা জঙ্গল পরিষ্কার, কুইনিন বিলি, রোগীর সেবা, এই সব কাজ ব্রতী বালকরা আনন্দের সঙ্গে করতে লাগলো। এরপর গ্রামে গ্রামে বয়স্করাও যখন যোগ দিতে লাগলো, তখন পল্লী উন্নয়ন সমিতি, সমবায় সমিতি গড়ে উঠল। আশেপাশের অনেক গ্রাম নিয়ে শুরু হয়ে গেল কাজ। শ্রীনিকেতন সৃষ্টি ও বিকাশের ক্ষেত্রে প্রধান ভূমিকা লিওনার্ড নাইট এলমহর্স্টের। 1960 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। এলমহর্স্টের পর শ্রীনিকেতনের ডিরেক্টর হন সন্তোষচন্দ্র মজুমদার। রবীন্দ্রনাথের নির্দেশে তিনি আমেরিকায় গিয়ে সেখানকার কৃষিকার্য ও গোপালন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। শ্রীনিকেতন কর্মকাণ্ডে যিনি অন্যতম রূপকার, তিনি কালীমোহন ঘোষ। শ্রীনিকেতনে প্রাধান্য দেওয়া হয়েছিল কৃষিকাজের, মাটি, বীজ, সার ব্যবহার করা ও সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া। গোপালন, মুরগি পালন, মাছের চাষ, মৌমাছি পালনে উৎসাহ দেওয়া হতো। কুটির শিল্প ও কারুশিল্প চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠে শিল্প ভবন। 1927 সাল থেকে বয়ন, চামড়া পাকা করার কাজ, কাঠের কাজ, গালার কাজ, বই বাঁধাই, কাগজ তৈরি, মাটির তৈরি নানান দ্রব্য, বাটিকের কাজ শেখানো হতো। বয়ন শিল্পে তৈরি ধুতি, শাড়ি, গামছা, আসন, কম্বল, গালিচা, শতরঞ্জির চাহিদা ছিল যথেষ্ট। চর্মশিল্পে তৈরি হতো চামড়ার মানিব্যাগ, মেয়েদের হ্যান্ডব্যাগ, বটুয়া, মোড়ার ঢাকা, বেল্টের প্রচুর চাহিদা ছিল। দারুশিল্পে জাপানি দারুশিল্পী কাসাহারা সাহেবের উদ্যম ছিল খুব। শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে প্রয়োজনীয় সব কিছু আসবাবপত্র শ্রীনিকেতনে তৈরি হতো। শ্রীনিকেতনের নিজস্ব উৎসব বলতে শ্রীনিকেতন প্রতিষ্ঠা বার্ষিকী হলকর্ষণ উৎসব, শিল্পোৎসব উল্লেখযোগ্য। 1951 সাল থেকে অর্থাৎ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিণত হলে শ্রীনিকেতনে ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশন এবং শিল্প ভবনের পরিকাঠামোয় কর্মপদ্ধতির পুনর্বিন্যাস হয়েছে। শ্রীনিকেতনের ক্ষেত্রে শুধুমাত্র গ্রাম্য জীবনের বিকাশ ও উন্নয়নেই রবীন্দ্রনাথের একমাত্র লক্ষ্য ছিল। শ্রীনিকেতনের আদর্শ ও সমবায়িক কাজের ধারাদীপ্তি আলোক সংকীর্ণ সীমা ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই ছিল তার আশা।
মৃত্যুর কিছুদিনের মধ্যে 1902-এ কবি হারালেন মৃণালিনীকে। স্বামীর সমস্ত কাজে সাথ দিয়েছেন যিনি, যাকে সব কথা বলা যায়, সেই সঙ্গিনী আর রইলেন না তার পাশে। মৃণালিনীর বয়স তখন 29। 1903-এ হারালেন মধ্যমা কন্যা রেণুকাকে। অতি সংবেদনশীল এই মেয়ে ভীষণ যক্ষা রোগে আক্রান্ত হলেন। কবি তাকে আলমোড়া পাহাড়ে নিয়ে যান, কিন্তু বাঁচাতে পারেননি কন্যাকে। ফিরে এসে তার মৃত্যু হয় নিতান্ত বালিকা বয়সে। 1905-এ মৃত্যু হলো পিতা দেবেন্দ্রনাথের, তখন তার বয়স 88 বছর। পিতার সম্পর্কে রবীন্দ্রনাথের শ্রদ্ধা ও ভালোবাসা মূর্ত হয়ে আছে জীবন স্মৃতির পাতায় পাতায়। 1905-এ লর্ড কার্জনের হত্যা উদ্যত হয়েছিল এই বাংলাকে টুকরো করে দিতে, সেই কথা আমাদের মনে পড়ে। আর মনে পড়ে যায় সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। শান্তিনিকেতনের আশ্রমের কাজ চলছে তখন অতি দ্রুততায়। 1907-এ আর এক মর্মান্তিক আঘাত পেলেন যখন কনিষ্ঠ পুত্র সমীকে হারালেন। 11 বছরের হয়েছিল মাতৃহারা পুত্রটি তার, পিতার লালনে। সেই নাকি ভীষণ তার বাবার মতো ছিল। আবার 1907-এ এই বিবাহ দিলেন কনিষ্ঠা কন্যা মীরা দেবীর। মীরার বয়স তখন 13। মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না কেমন করে মিলে মিশে থাকে সে কথা কবি বারবার বলেছেন তার গানে, তার কবিতায়। তার জীবনের ঘটনা অনুসরণ করলে বুঝতে পারি সে কথা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, আর সমস্ত অবস্থায় শান্ত থাকার সাধনা করেছিলেন জীবনভর। 1910-এ বিবাহ দিলেন রথীন্দ্রনাথের। ঠাকুর পরিবারের অপর শাখার প্রত্যক্ষ শিল্পী গগনেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের ভগ্নী বিনয়ী দেবীর পুত্রী বাল বিধবা প্রতিমা দেবীর সঙ্গে এই বিবাহ রবীন্দ্রনাথের এক সাহসী পদক্ষেপ বলে স্বীকৃত হয়েছিল। প্রতিমা দেবী হয়ে উঠেছিলেন তার আদরের বৌমা, যিনি কবিকে ডাকতেন বাবা মশাই বলে। রাজা নাটকটি রচিত হয়েছিল 1910-এ। 1910-এই রচিত হয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। 1912-তে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। তৃতীয়বার বিলেত ও প্রথমবার আমেরিকা যাওয়া এই বছরের উল্লেখযোগ্য ঘটনা। এই সময় তিনি অ্যান্ড্রু সাহেবের সঙ্গে পরিচিত হলেন, যিনি শান্তিনিকেতন গড়ে তোলার কাজে তাকে আজীবনের সঙ্গী হয়েছিলেন। 1913-তে তার নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদে সমস্ত ভারতবর্ষ খুশি হয়ে ওঠে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। 2010-এ গীতাঞ্জলি কাব্য রচনার 21 বছর পূর্ণ হয়। 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথমবার শান্তিনিকেতনে আসেন। পরে আবারও একাধিকবার এসেছিলেন তিনি। থাকতেন শ্যামলী বাটিতে। গান্ধীজির প্রতি রবীন্দ্রনাথের বিশেষ শ্রদ্ধা ছিল এবং ভরসাও ছিল। তাই 1940 সালে গান্ধীজি তার কাছে এলে তিনি গান্ধীজিকে বিশ্বভারতীর দায় নিতে অনুরোধ করেছিলেন। এই নেতা যদি বিশ্বভারতীর স্থাপনা জাতীয় সম্পদ বলে মনে করেন, তবে তার অবর্তমানে যেন এই দায়িত্ব নেন। 1918-তেই হারালেন তার প্রিয় কন্যা বেলিকে। সে বছরেই গড়া হলো বিশ্বভারতীর ভিত্তি। নদীকুল কোথাও ভাঙে, ধ্বংস করে, ধ্বস্ত করে, আবার কোথাও গড়ে দেয় নতুন কোনো আশ্বাস। 1921-এ এলমহার্স্টের সঙ্গে পরিচিত হলেন আমেরিকাতে। আদর্শবাদী আমেরিকান যুবক নিজেকে সমর্পণ করেছিলেন শ্রীনিকেতন গড়ে তোলার কাজে। এই পল্লী উন্নয়ন তার কবেকার স্বপ্ন, কত বাধা পেরিয়ে একে রূপায়িত করার কাজে। সেই কেন্দ্র গড়ে উঠল শান্তিনিকেতন থেকে কিছু দূরে। 1924-এ বিশ্ব সাহিত্যর আর এক অবদান উল্লেখযোগ্য ঘটনা, তার বিখ্যাত নাটক রক্তকরবী রচনার বছর। রচিত হয়েছিল শিলংয়ে। কতবার লিখেছেন, কত বিভিন্ন নামে ডেকে শেষ অবধি প্রকাশিত হয়েছিল অবিস্মরণীয় নাটকটি, আঙ্গিকে, ভাষা এবং বিষয়ে যার তুলনা পাওয়া ভার। এবছর দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ দূতা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে পরিচয় হয়েছিল। রচিত হয়
পূরবী কাব্যের বহু কবিতা। 1925-এ দেশে ফিরে আবার 1926-এ বেরোলেন ইউরোপে। 1927-এ গেলেন দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে। এই পর্যায়ে কবি নিজের মধ্যে আবিষ্কার করলেন এক চিত্রকরকে। রং তুলি নিয়ে নিজে ছবি আঁকার নেশা তার। প্রথম প্রদর্শন হলো 1930-এ প্যারিসে, তারপর ইউরোপ ও আমেরিকার বহু দেশে। 1932-এ পারস্যে গেছেন। এই বছরেই দৌহিত্র নীতীন্দ্রনাথের মৃত্যু হলো জার্মানিতে। এই সংবাদে সদ্য পুত্রহারা কন্যা মীরা দেবীকে চিঠি লিখতে গিয়ে কবির আবারও মনে পড়ছে 1907 সালের বিলীন হয়ে যাওয়া পুত্র সমীন্দ্রর কথা। কবির বেদনাময় সেই স্মৃতি। 1937-এ স্থাপিত হয় বিশ্বভারতীর অতি বিখ্যাত চীনা ভবন। এই বছরে আবার ভয়ানক হয়ে উঠল ইউরোপের অবস্থা। ফ্যাসিস্ট বিরোধী যে লীগ তৈরি হলো, এই দেশে তার প্রধান হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিবাদ করলেন জাপানের চীন দেশ আক্রমণ ও জার্মানির চেকোস্লোভাকিয়া আক্রমণের। 1939-এ ঘোষিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আহত হলেন কবি। তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই শেষ পর্বের নানান গল্পে, প্রবন্ধে ও কবিতায়। সুভাষ বসু ও জওহরলাল নেহরু এবছরেই শান্তিনিকেতনে আসেন, তার সঙ্গে সাক্ষাৎও করেন। 1941 মে মাসে ভারত জুড়ে পালিত হলো কবির শেষ জন্মদিন। কবি তখন রোগশয্যায়, অত্যন্ত দুর্বল। সেই অবস্থাতেই রচনা করেছিলেন গল্প স্বল্প রমর গল্প ও পদ্যগুলি, যা তার অন্য রচনা থেকে ভিন্ন। এই শারীরিক দুর্বলতা নিয়েই লিখেছেন সভ্যতার সংকট এর মতো প্রবন্ধ। হানাহানি রক্তপাতকে ধিক্কার জানিয়েছেন কঠিন ভাষায়। এই প্রবন্ধ শান্তিনিকেতনের শেষ জন্মদিনটিতে পঠিত হয়েছিল। তার নিজের তখন আর পাঠ করার ক্ষমতা নেই, পড়েছিলেন ক্ষিতিমোহন সেন। অবস্থার অবনতি হওয়ায় জুলাই মাসের শেষে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুটা জোর করেই তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে আসা হয় কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে। প্রথম রেলগাড়িতে চেপে তিনি এসেছিলেন যে বোলপুরে, সেই বোলপুর থেকেই শেষ যাত্রা করলেন কলকাতার পথে। অত্যন্ত অসুস্থ, বিকল শরীর কবির মুখে মুখে রচনা করে চলেছেন কবিতা। অন্তিম সচেতনতা অবলম্বন করে 30শে জুলাই রচনা করেছেন শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। ক্ষীণ কণ্ঠের সেই উচ্চারণ লিখে নিয়েছেন শ্রীমতী রানীচন্দ্র। তার কবিতা গুচ্ছে প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরের শেষ লেখা শিরোনামে। 1941-এর 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ 1348 তিনি পাড়ি দিলেন অন্য কোন লোকে। পিছনে ফেলে গেলেন তার ভালোবাসার মাটি, গাছপালা, মানুষ সবাইকে। আজও তার রচনা অভিষিক্ত করে চলেছে তিনি তার শতবর্ষ পরের মানুষকেও।